যে 5 অভিযোগে দুর্ধর্ষ খনি হাসিনার বিচার। এবং সর্বশেষ জানাবো মব ভায়োলেন্সে বিএনপি জামায়াত এনসিপি রাজনীতির নতুন অস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে 5 অভিযোগে দুর্ধর্ষ খুনি হাসিনার বিচার। নির্লজ্জ শেখ হাসিনার ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। আইজিপির দোষ স্বীকার করে বলেন, হাসিনার হুকুমে তিনি হত্যাযজ্ঞে নিয়োজিত ছিলেন। হাসিনা এক রক্তপিপাসী ক্ষমতালোভী। কিন্তু লাইভে এসে হাসিনার দোষ স্বীকার তো দূরে থাক, তিনি বারবার বলে যাচ্ছেন আমাকে জোর করে ক্ষমতা ছাড়ানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও দাবি করেন এই স্বৈরাচারী নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এই মামলায় অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন। 3 আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন। বাকি 2 জনকে পলাতক দেখিয়ে এই মামলার কার্যক্রম চলছে। মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে 12 মে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টারমাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়। আন্দোলন দমনে প্রায় 1,500 মানুষকে হত্যার উস্কানি, প্ররোচনা এবং নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছে 3 আসামির বিরুদ্ধে। এর পক্ষে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং লেথাল উইপন মারাত্মক মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। এর মাধ্যমে আসামিরা অপরাধ সংঘটনের নির্দেশ প্রদান, সহায়তার, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হলো। হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। অভিযোগ 1, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার এবং রাজাকারের নাতিপুতি বলে তাদের নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় দেশ জুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে আক্রমণ শুরু হয়, তাতে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়, প্রায় 25,000 ছাত্র জনতাকে আহত করা হয়। অনেকে অন্ধত্ব বরণ করেছেন, অঙ্গহানির শিকার হয়েছেন অনেকে। তার উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে আক্রমণ পরিচালনা করা হয়। এর ভিত্তিতে প্রথম অভিযোগটি গঠন করা হয়। অভিযোগ 2, গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথন এবং 18 জুলাই তার ভাতিজা শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আরেকটি টেলিফোন কনভারসেশনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা এবং নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে দেখামাত্র গুলি করে হত্যা করার জন্য। সেই নির্দেশের কথা তিনি 2টি টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন। তাদের আশ্বস্ত করেছেন, আমি নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ দমন হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। তার এই আদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মধ্যে সব বাহিনীর কাছে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে। সেই নির্দেশের আলোকে দেশব্যাপী 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়। এছাড়া 25,000 মানুষকে আহত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ 3, 16 জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাইদকে পুলিশ পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে। এটি হয়েছিল শেখ হাসিনার নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং এই নির্দেশটি প্রকাশ হয়েছিল তার টেলিফোন কনভারসেশন থেকে। 14 জুলাই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, রাজাকারের বাচ্চা। এরই ধারাবাহিকতায় রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়। হত্যার পর তাকে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হত্যার প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট 4 বার পরিবর্তন করা হয়। এই হত্যা চেষ্টার ষড়যন্ত্র নির্দেশের মাধ্যমে এই আসামিরা তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং
অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাঈদকে গুলি করে হত্যা করে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই অপরাধে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়। অভিযোগ 4, 5 আগস্ট যখন সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা আসার আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বানের সাড়া দিয়ে যখন ছাত্র জনতা আসছিল, সে সময় রাজধানীর চানখারপুল এলাকায় সকাল 10টা থেকে বেলা 2:30টার মধ্যে এই 3 আসামির নির্দেশে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য পুলিশ 6 জনকে গুলি করে হত্যা করে। তারা হলেন শহীদ শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ আরও 4 জন। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানোর দায়ে চতুর্থ অভিযোগ গঠন করা হয়। অভিযোগ 5, তাদের নির্দেশে সাভারের এমপি সহ অধীনস্থদের সাহায্যে সাভারের আশুলিয়া থানার সামনে 5 আগস্ট বিকেলে লেথাল ওয়েপন ব্যবহার করে 6 জনকে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ গঠন করা হয়। একটি গলির মধ্যে ঠান্ডা মাথায় সাব মেশিন গান এবং চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এই 6 জনকে একটি পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পোড়ানোর সময় একজন নড়াচড়া করছিল, উদ্ধার না করে নিষ্ঠুরভাবে তাকেও পুড়িয়ে ফেলা হয়। মব ভায়োলেন্সে বিএনপি, জামায়াত, এনসিপি রাজনীতির নতুন অস্ত্র। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একের পর এক মব ভায়োলেন্স বা দলবদ্ধ বিশৃঙ্খলার ঘটনায় জনমনে নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত 141টি মব ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে এবং তাতে প্রাণ হারিয়েছেন অন্তত 83 জন। আর পুরো অন্তর্বর্তী সরকারের 10 মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 174 জনে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতার সংস্কৃতি এবং সংগঠিত দলীয় স্বার্থের দ্বন্দ্ব এই প্রবণতাকে আরও গভীর করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি, জামায়াত ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এই 3টি দল মব ভায়োলেন্সের রাজনীতিকে কার্যকর কৌশল হিসেবে ব্যবহার করছে। যদিও দলগুলো এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তথাপি মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বারবার মব সৃষ্টির অভিযোগ উঠছে। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে এনসিপি, যাদের নাম এসেছে অন্তত কয়েক ডজন ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে। চট্টগ্রামের পটিয়া থানায় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নেতৃত্বে সংঘটিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে এক পুলিশ কর্মকর্তার অপসারণ, এই ঘটনা পুরো দেশকে হতবাক করে দেয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি ছিল স্পষ্ট উদাহরণ যে সংগঠিত মব কিভাবে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত আদায় করে নিচ্ছে। বিএনপি এবং জামায়াতের ক্ষেত্রেও এমন ঘটনা আলোচিত হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা পরানো এবং অপদস্থ করা, ঢাকার মহাখালীতে এক নারীকে মারধর করা, এসব ঘটনায় বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যদিও এসব ঘটনায় দায়ীদের শাস্তি বা বহিষ্কারের সিদ্ধান্ত দলটি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মব তৈরির অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা মব অভিযোগ সেই প্রেক্ষিতে আলোচিত। তবে জামায়াতও এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করছে। বিশ্লেষকরা বলছেন, এই মব রাজনীতি আসলে রাজনৈতিক দলের ছদ্মাবরণে একটি নতুন কৌশল। এতে দলগুলোর মূল লক্ষ্য হচ্ছে জনতার ক্ষোভ বা বিক্ষোভকে পুঁজি করে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, প্রতিপক্ষকে চাপে রাখা এবং নিজেদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করা। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে এই কৌশল আরও বিপজ্জনক হয়ে উঠছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারা মব ঘটনার পক্ষে নয়, বরং জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই ঘটনাগুলো ঘটছে। তবে তারা যখন এসব ঘটনার ব্যাখ্যায় জনরোষ, ক্ষুব্ধ জনতা বা প্রেশার গ্রুপ শব্দ ব্যবহার করে, তখন এটিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মজার বিষয় হলো, দলগুলো মুখে মবের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা বললেও বাস্তবে তারা মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের দমন পীড়নের শিকার হওয়া নেতাকর্মীরা এখন নিজেদের ক্ষোভ এবং প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে দলবদ্ধ হামলার মতো পথ বেছে নিচ্ছে। আর রাজনৈতিক দলগুলো এটাকে থামানোর বদলে সুযোগ হিসেবে নিচ্ছে। অন্যদিকে সরকারও মব ভায়োলেন্স দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, এমন অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বুলডোজার মিছিলের ঘটনায়
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার যেহেতু এসব ঘটনায় অনেক ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, তাই অনেকের মনে হয়েছে এতে সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। আবার কেউ কেউ বলছেন, নির্বাচনের সময় এগিয়ে আসায় হয়তো সরকারও পরিস্থিতি নিয়ে কৌশলী আচরণ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।